বন্ধুরা, আজকে আমরা সাক্ষীগণের পূর্ণ জবানবন্দি বা জেরা বা রিএক্সামিনেশন অফ উইটনেসেস সম্পর্কে বইতে কি বলা হয়েছে একটু দেখে নিব। আদালতে যে সাক্ষীর জবানবন্দি জেরা হয়ে গেছে কোনো উপযুক্ত কারণে পুনরায় তার জবানবন্দি বা জেরা গ্রহণ করা যাবে। অর্ডার 18 বিধি 17 এবং এভিডেন্স অ্যাক্টের 137 ধারা দ্রষ্টব্য। অনেক সময় হতে পারে যে ভুলবশত জবানবন্দির সময় সাক্ষীকে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করা হয়নি, যেমন জবানবন্দির সময় বলা হয় যে সাক্ষী সংশ্লিষ্ট দলিল সম্পাদনের সময় উপস্থিত ছিল এবং সাক্ষী হিসেবে সে দলিলে দস্তখত করেছে, কিন্তু তার দস্তখত তাকে দেখিয়ে ওয়া এক্সিবিট হিসেবে চিহ্নিত করতে আইনজীবী ভুলে যান। তার দস্তখত এক্সিবিট হিসেবে চিহ্নিত করার জন্য পুনরায় তার জবানবন্দি গ্রহণের আবেদন করা যাবে। তেমনিভাবে বিবাদী পক্ষেও যদি জবানবন্দিতে দেয়া কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশ্ন করতে ভুল হয়, তাহলে ওই প্রশ্নে পুনর্জেরা করার সুযোগ পাবে, কিন্তু কোনো পক্ষই নতুন কোনো বক্তব্য ওই সাক্ষীর পূর্ণ জবানবন্দিতে রাখতে পারবে না বা কোনো লুকানা না পূরণ করার সুযোগ পাবে না। মামলার কোনো ত্রুটি দূর করা বা নতুন কোনো বিষয়ের অবতারণা করার প্রয়োজন হলে প্রথমে প্রয়োজনীয় সংশোধনের দরখাস্ত নিতে হবে এবং ওই দরখাস্ত অনুযায়ী সংশোধন করা হলে সে সংশোধনের প্রেক্ষিতে পুনরায় সংশ্লিষ্ট সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ করা যাবে। কিন্তু সংশোধন না করে সাক্ষীকে পুনরায় জিজ্ঞাসাবাদের মাধ্যমে ত্রুটি দূর করা যাবে না। এ প্রসঙ্গে আপিল বিভাগ কর্তৃক সাক্ষীকে পূর্ণ জিজ্ঞাসাবাদের বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। This is an enabling power and very wide power had been conferred for adjudication of the dispute, and this power is only available for giving justice. This discretionary power is to be used for ends of justice. Discretionary power of the court cannot be exercised for helping the litigant who is not vigilant, and certainly cannot be exercised for giving undue advantage of a party. Discretion to be exercised in accordance with sound principle of law and not by humor. 37 DLR AD 32। উক্ত মামলায় সাক্ষীকে রিকল এর দরখাস্ত সংশ্লিষ্ট সাক্ষীর জবানবন্দি জেরা গ্রহণ করার 2 বছর 6 মাস পরে দেয়ার প্রেক্ষিতে ওইসব মন্তব্য করা হয়। তবে অন্য একটি মামলায় আপিল বিভাগ কর্তৃক কোনো মামলায় রায় ঘোষণার পূর্ব পর্যন্ত সাক্ষীকে রিকল করার সুযোগ দেওয়া উচিত মর্মে অভিমত ব্যক্ত করা হয়েছে। একটি মামলায় 14 নং বিবাদী কর্তৃক বিলম্বে লিখিত জবাব দাখিল করা হয় এবং উহা আদালত কর্তৃক গৃহীত হয়। লিখিত জবাব দাখিল করার পূর্বে বাদী পক্ষের কয়েকজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। বিবাদী ওইসব সাক্ষীদের রিকল করে এবং তাদের জেরা করার জন্য আবেদন করে, যা নামঞ্জুর করা হয়। রিভিশন দায়ের করা হলে হাইকোর্ট বিভাগ কর্তৃক নিম্ন আদালতের আদেশ বহাল রাখা হয়। তখন আপিল বিভাগের অনুমতি গ্রহণ করে আপিল দায়ের করা হয়। আপিল বিভাগের সিদ্ধান্ত নিম্নরূপ: It is a cardinal principle of law that every party to a litigant must be given opportunity to place his case with relevant evidence. Even though the defendant non 14 appellant hearing appeared in the case at a belated stage, the learned judge allowed him to file his written statement. He can only be expected to call relevant witnesses after he has been able to challenge the veracity of plaintiffs' witnesses by cross-examination. It is also an established principle and requirement of law that a party to the suit may be given the opportunity to call witnesses and produce any evidence at any time during the trial. The trial does not finish until pronouncement of judgment. Therefore, we are of the view that both the trial court and the High Court division seriously erred in not allowing the defendant number 14 to recall the plaintiff's witness for cross-examination 20 BLC AD 3। এখানে উল্লেখ যে অর্ডার 18 এর বিধি 17 অনুযায়ী মামলার যে কোনো পর্যায়ে একজন সাক্ষীকে রিকল করা যাবে মর্মে বলা হয়েছে। আপিল বিভাগে বিষয়টি আরো স্পষ্ট করে বলা হয়েছে যে মামলার রায় ঘোষণার পূর্ব পর্যন্ত কোনো মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয় না এবং রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় সাক্ষীকে রিকল করা যাবে। মামলায় সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য কোনো সাক্ষীর বক্তব্যের কোনো অস্পষ্টতা দূর করার জন্য এবং মামলার গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাক্ষীকে রিকল করা যাবে। এ বিষয়টি উচ্চ আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রতিষ্ঠিত নীতি। এ নীতিটি হাইকোর্ট বিভাগ কর্তৃক পূর্ণ ব্যক্ত করা হয়েছে। বাদী PW1
জবানবন্দি করার সময় দুটি দলিলের বিষয় উল্লেখ করে এবং বিবাদী পক্ষে ওই দলিলগুলো সম্পর্কে জেরাও করা হয়। পরবর্তীতে অন্য একটি কারণে PW1 কে রিকল করা হয়। উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ শেষ হওয়ার পর PW1 কে দলিল দুটি এক্সিবিট চিহ্ন করার জন্য আবার রিকল করার দরখাস্ত দেওয়া হয়। বিবাদী পক্ষে বলা হয় যে পূর্বে রিকল করার পরেও দলিল দুটি এক্সিবিট করার বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়নি। বাদীর জবানবন্দিতে যে ল্যাকিউনা ছিল তা পূরণের জন্য দ্বিতীয় দরখাস্ত মঞ্জুর করার কোনো সুযোগ নেই। নিম্ন আদালত দরখাস্ত মঞ্জুর করায় বিবাদী পক্ষে রিভিশন দায়ের করা হলে হাইকোর্ট বিভাগ কর্তৃক নিম্নরূপ মন্তব্য করা হয়: In the instant case, recall of PW1 is necessary to comply with the law of evidence, to mark the documents as exhibits referred by the witness in her statement made before the court, but omitted either by the lapse of the court or by her learned advocate. This is not a matter to fulfill up any lacuna of plaintiff's case, but a bona fide requirement to fill up the aforesaid omission. নিম্নে বর্ণিত ঘটনার প্রেক্ষিতে রিকল করার আবেদন মঞ্জুর করা যায় না মর্মে হাইকোর্ট বিভাগ কর্তৃক একটি রিভিশন মামলার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বাদিনী PW1 তার চেরায় বলে যে আর্জিতে টিপসই দিয়েছে। প্রকৃতপক্ষে আর্জিতে বাদিনীর দস্তখত থাকায় তার পক্ষে রিকল এর দরখাস্ত দিয়ে জেরার ভুল উক্তি সংশোধনের জন্য আবেদন করা হয়। আবেদন মঞ্জুর করা হলে বিবাদী পক্ষ রিভিশন দায়ের করে। সে রিভিশনে হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত ছিল নিম্নরূপ: Where there is no ambiguity or where there is nothing to explain questions which are to be put to the witness in re-examination, with the sole object of giving a chance to the witness to undo the effect of a previous statement cannot be allowed. It was further observed. To be precise, re-examination shall not be allowed to destroy the effect of cross-examination. 6 PLT ACD 47. অর্ডার 18 বিধি 17 অনুযায়ী সাক্ষীকে রিকল করার যে ক্ষমতা দেওয়া হয়েছে সে অনুযায়ী বিচারক নিজেও স্ব-উদ্যোগী হয়ে মামলার সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য বা সত্য উদ্ঘাটনের জন্য কোনো সাক্ষীকে রিকল করতে পারে। শুধু তাই নয়, সাক্ষীর জবানবন্দি গ্রহণ বা জেরার সময় সাক্ষীকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করতে পারে। এভিডেন্স অ্যাক্টের 165 ধারায় বিচারককে এরূপ ক্ষমতা দেওয়া হয়েছে। ম্যানুয়ালের ইনস্ট্রাকশন 25 অনুসরণ করতে হবে, তবে বিচারক কোনো সাক্ষীকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধ্য করতে পারবেন না। যেসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় এভিডেন্স অ্যাক্টের 121 থেকে 124, 126, 127, 131 ধারাসমূহ, সেসব প্রশ্ন বিচারকও জিজ্ঞেস করতে পারবেন না। বিচারক যেসব প্রশ্ন করবেন তার উত্তরে সাক্ষী যা বলবে তার উপর বিচারকের অনুমতি ব্যতীত কোনো পক্ষই ওই সাক্ষীকে জেরা করতে পারবেন না।